মধুপুর গ্রামে বাস করত রমেন। সে একজন রাখাল। গ্রামের জমিদারের গোয়াল ঘরে সমস্ত গরুর দায়িত্ব তার উপর। প্রতিদিন সকালবেলা রমেন সমস্ত গরুদের নিয়ে যেত চড়াতে। রমেনের সাত কোলে আপন বলতে তেমন কেউই ছিল না। ঢাকার মধ্যে আছেন এক বয়স্ক ঠাকুমা। সেই ঠাকুমার সাথেই রমেন থাকে। রমেন ভোলা ভালা হলেও সে ছিল খুব সাহসী আর খুব চালাক চতুর। চট করে তাকে কেউ ভোল খাওয়াতে পারত না। ওদিকে রমেনের ঠাকুমার বেশ বয়স হয়ে যাওয়ায় তিনি চান রমেন এবার একটা বিয়ে করুক। তিনি যখন তার মনের কথা রমেনকে জানাতে গেলেন, রমেন, ও বাবা রমেন, কোথায় গেলি? এদিকে আয় বাচ্চা। আসি আসি, বলো কি বলছো? বাবা রমেন, এবার তুই একটা বিয়ে কর। আমার বয়স হয়েছে, আজ আছে কাল নেই। তোর বউকে আমি দেখে যেতে চাই বাবা। এবার তুই বিয়েটা করেই ফেল। ঠাকুমা, তোমার কি হয়েছে বলো তো? আমাকে সামনে দেখলেই খালি বিয়ে বিয়ে করছো। করবো করবো, ঠিক সময় বিয়ে করবো। আমি এখন চলি, অনেক দেরি হয়ে গেল। আজ আবার নতুন জায়গায় গরুগুলোকে নিয়ে যেতে হবে। যেখানে রোজ নিয়ে যাই সেখানে ঘাস ফুরিয়ে এসেছে, ওখানে আজকে নিয়ে গেলে হবে না। নতুন জায়গায় গরুগুলোকে চড়াতে নিয়ে যেতে হবে। আমি এখন চলি, বুঝলে, দেরি হচ্ছে। এই নদীর পাড়টা বেশ সুন্দর, অনেক ঘাস আছে। এখানে মনে হচ্ছে বেশ কিছুদিন আসতে পারবো। যাই, এই গরুগুলোকে এখানে রেখে আমি ওই গাছের তলাটায় গিয়ে একটু বসি। কিন্তু জায়গাটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। হাঁটতে হাঁটতে কোথায় যে চলে এসেছি। যাকে, জায়গাটা তো বেশ সুন্দর। আমি একটু গাছের তলায় বসে জিরিয়ে নি। যাই। এই ভেবে রমেন গাছের তলায় গেল জিরোতে। কিন্তু গাছের তলায় বসার কিছুক্ষণের মধ্যেই সে পড়ল ঘুমিয়ে। ওদিকে সূর্য গেল ডুবে আর তার সাথেই সন্ধে নেমে এলো। কিন্তু রমেন তখনও গাছের তলায় বসে বসে ঘুমোচ্ছে। ওদিকে আকাশের মুখ গোমড়া। এ বাবা, আমি ঘুমিয়ে পড়েছিলাম, সন্ধে হয়ে গেছে, আমি এখনো গরুগুলোকে নিয়ে ফিরতে পারলাম না। জমিদার মশাই খুব রেগে যাবেন। ওদিকে তো দেখছি আকাশের অবস্থা খুব খারাপ। কি যে করি, আজকে একটা নতুন জায়গায় এলাম আর আজই এই ঘুমিয়ে পড়লাম। না না, তাড়াতাড়ি গরুগুলোকে নিয়ে রওনা দিই। কোথায় যে এসেছি, কতটা যে যেতে হবে কিছুই তো বুঝতে পারছি না। না না, এই গরুগুলোকে নিয়ে আজ আর এত রাতে যাওয়াটা ঠিক হবে না। আকাশেরও অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। আমি এক কাজ করি, কাছে পিঠে কোথাও থাকার জায়গা পেলে রাতটা সেখানে কাটিয়ে নি। তারপর জমিদার মশাই যা বলবেন পরে দেখা যাবে এখন। কিন্তু থাকবো কোথায়? ওই দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছি, মাঠের মাঝখানে একখানা মাত্র বাড়ি। কি জানি, যাই, গিয়ে দেখি যদি ওখানে থাকার ব্যবস্থা হয় আজকে রাতটা ওখানেই কাটিয়ে দেবো। বাড়িটা দেখে একদম পুরো বাড়ি লাগছে, এরকম ধুধু মাঠের মধ্যে একখানা বাড়ি। কিন্তু কিছু করারও নেই, আকাশের যে অবস্থা, গরুগুলোকে নিয়ে কোথাও একটা আশ্রয় নিতেই হবে। যাকে, গিয়ে দেখি যদি কাউকে পাই। দালানটা কি পরিষ্কার,
যেমনটা হবে ভেবেছিলাম তেমনটা একেবারেই নয়। দেখে মনে হচ্ছে কেউ যেন এক্ষুনি মুছে পরিষ্কার করে রেখে গেছে। কি ব্যাপার হলো? ঘরের দরজাটা এরকম নিজে নিজে খুলে গেল কি করে? এটা কি তাহলে কোনো ভূতুরে বাড়ি নাকি? অবশ্য ভূত যদি আমার কোনো ক্ষতি না করে তাহলে আমার ভূতের সাথে থাকতে কোনো আপত্তি নেই। আমার কিছু করারও নেই। আজকে আমায় যে করে হোক এই বাড়িটায় আশ্রয় নিতেই হবে, সে ভূত থাকুক কি না থাকুক। যাকে ঘরের ভেতরে ঢুকে তো দেখি। শুধু দালান নয় দেখছি, ঘরটাও তো পরিষ্কার টিপটাপ করে সাজানো। ঘরে কেউ তো থাকে, সে ভূতই হোক কি মানুষ। কিন্তু আরে, এটা কি দেখছি? জলের পায়ের ছোপ একটা একটা করে এগিয়ে যাচ্ছে। এ কে? কে আছো এখানে? কে আছো এখানে? এ কে? ভূতের বোধহয় আমার সাথে কথা বলার ইচ্ছে নেই, তাই কোনো কথার উত্তরই দিচ্ছে না। যাই, ওই খাটটায় গিয়ে একটু বসি। গাছের তলায় এমন ঘুমিয়ে পড়লাম, কখন যে সন্ধে নেমে এলো টেরই পেলাম না। গ্রামে ফিরতে পারলাম না। ঠাকুমা নিশ্চয়ই খুব চিন্তা করছে। ওদিকে জমিদার মশাইও রেগে যাবেন। কালকে জমিদার মশাইয়ের কাছে যা বকাটা খাবো। না, রাত অনেক হয়েছে, বড্ড খিদে পেয়ে গেছে। সাথে যে খাবারটা আছে বার করে খেয়ে নি। আচ্ছা, গরুগুলো ঠিকঠাক আছে তো? না, খাওয়াটা শুরু করার আগে একবার গিয়ে গরুগুলোকে দেখে আসি। যা আকাশের অবস্থা, যে কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। বৃষ্টির মধ্যে যদি গরুগুলো ভেজে, না না, একবার দেখে আসি কি। যা, আমি যেখানে খাবার রেখে গেলাম খাবারটা কে খেয়ে নিল? কি ব্যাপার হলো? এখানে কে খাবে আমার খাবার? কুকুর বিড়াল আশেপাশে তো কিছুই নেই। তাহলে কি ভূতটা খেয়ে নিল? এই তো দেখছি ভারী পেটুক ভূত, আমার সব খাবার খেয়ে নিল। খাবার চুরি হয়ে যাওয়াতে রমেনের খুব রাগ হলো। আচ্ছা, পেটুক ভূতের পাল্লায় পড়ে গেল তো, খাবারই চুরি করে খেয়ে নিচ্ছে। এখন তাকে এই খালি পেটে সারা রাত থাকতে হবে। রমেন যখন মনে মনে এইসব কথা ভাবছে, হঠাৎ ওরে বাবা, ভূতে আমার কাঁধে হাত দিয়েছে। আমাকে ছেড়ে দাও, আমাকে কিছু করো না। আমি এই আজকে রাতটুকুই শুধু থাকতে এসেছি। আজকে রাতটুকু কষ্ট সৃষ্টি আমার সাথে থেকে যাও, আমি কাল সকালবেলায় চলে যাবো। আমার কোনো ক্ষতি করো না। কেন? আমি তোমার কোনো ক্ষতি করব না। কে? কে কথা বললো? কে তুমি? লুকিয়ে আছো কেন? সামনে এসো, সামনে এসে দাঁড়িয়ে কথা বলো। আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না। আর তুমি এত ভয় পেও না, আমি কোনো ভূত নই, আমি মানুষ। কি বললে? তুমি মানুষ? ভূত নও? তাহলে এভাবে অদৃশ্য হয়ে আছো কি করে? মানুষ তো অদৃশ্য হয়ে থাকতে পারে না। তুমি বিশ্বাস করো, আমি ভূত নই, আমি মানুষ। আমার বড্ড ভয় করছে, বাইরে বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমি একটু তোমার কাছে কাছে থাকি না, আমার বড্ড ভয় করছে। ঠিক আছে, আমি না হয় মেনে নিলাম তুমি মানুষ, কিন্তু তুমি এরকম অদৃশ্য হয়ে আছো কি করে? মানুষ তো অদৃশ্য হয়ে থাকতে পারে না। কই, আমি তো অদৃশ্য হতে পারছি না, তুমি এরকম অদৃশ্য হয়ে আছো কি করে? সেটা একটা লম্বা কাহিনী, শুনবে তুমি? হ্যাঁ, শুনবো। কেন শুনবো না? এই ঝড় বৃষ্টির রাতে তোমার কাছ থেকে গল্প শুনতে বেশ ভালোই লাগবে। বলো।
প্রায় 20 বছর আগের কথা। আমার বয়স তখন 3-4 বছর হবে। আমি, মা আর বাবা এই বাড়িতে থাকতাম। একদিন মা বাবা আমাকে নিয়ে এক সাধু বাবার আশ্রমে গেল। কেন গেলাম সেটা আমি জানি না, কিন্তু সেই দিন এক ভয়ঙ্কর রাক্ষসী সাধু বাবার আশ্রমে এসে আশ্রম ধ্বংস করে দিল। সাধু বাবাকে মেরে ফেললো, আমার মা বাবাকেও মেরে ফেললো। শুধু সাধু বাবা আমাকে বাঁচানোর জন্য মন্ত্রপুত জল আমার দিকে ছুঁড়ে দেয়, আর আমি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যাই। তারপর থেকে আমি এরম অদৃশ্য হয়ে ঘুরে বেড়াই, জানো তো। আমার এখানে কেউ নেই, সেই থেকে আমি একা এই বাড়িতে অদৃশ্য হয়ে থাকি। সে কি, তুমি এতগুলো বছর একা একা এই বাড়িতে অদৃশ্য হয়ে আছো? আচ্ছা, তোমাকে আবার দৃশ্যমান করে তোলার কোনো উপায় জানো না? না, আমি তো জানি না কি করে আবার দৃশ্যমান হওয়া যায়। যে সাধু বাবা আমায় অদৃশ্য করেছিলেন উনি নিশ্চয়ই জানতেন, কিন্তু উনি তো এখন মারা গেছেন। তবে হ্যাঁ, জানো তো, আমি মা বাবার কাছে শুনেছিলাম যে সাধু বাবার আশ্রমে সেদিন আমরা গিয়েছিলাম, ওনার গুরু ওই উত্তরের যে পাহাড়, ওই পাহাড়ের ওপরে থাকেন। ওখান থেকে যদি কেউ জেনে আসতে পারে তাহলে আমি আবার দৃশ্যমান হতে পারবো। উনি নিশ্চয়ই জানবেন কি করে অদৃশ্য থেকে দৃশ্যমান হওয়া যায়। ঠিক আছে, আমি যাব। আমি ওই সাধু বাবার গুরুর কাছ থেকে তোমার অদৃশ্য থেকে দৃশ্যমান হওয়ার উপায় জেনে আসব। তোমাকে আর এরম অদৃশ্য হয়ে বেঁচে থাকতে হবে না। খুব শিগগিরই তুমি দৃশ্যমান হয়ে উঠবে। আমি কাল সকালবেলায় যাচ্ছি। সকাল হতেই রমেন সবার আগে গরু নিয়ে গেল জমিদারের গোয়ালে। তারপরে সে বেরিয়ে পড়ল সেই সাধু বাবার গুরুর উদ্দেশ্যে। তুমি ফিরে এসেছো? আমি খুব ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম তুমি আর ফিরবে না। কোনো উপায় জানতে পারলে? কেন তুমি এমনটা ভাবলে কেন? আমি তো তোমায় বলেই গিয়েছিলাম আমি ঠিক ফিরে আসবো। হ্যাঁ, আমি উপায় জেনে এসেছি। এই নাও, এই ফলটা তুমি খেয়ে নাও। এই ফলটা খেলেই তুমি আবার আগের মতো দৃশ্যমান হয়ে উঠবে। রমেন দেখলো তার হাত থেকে ওই আপেলটা হাওয়ায় ভাসতে লাগলো, আর হাওয়াতেই ওঠানামা করতে লাগলো, ঠিক যেন কেউ ওই আপেলটা খাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই রমেনের সামনে যে এসে দাঁড়ালো তাকে দেখে রমেন একেবারে মুগ্ধ হয়ে গেল। ধন্যবাদ বন্ধু, তোমার জন্য আজকে আমি আবার দৃশ্যমান হয়ে উঠতে পারলাম। অদৃশ্য হয়ে বাঁচা যে কি কষ্টের, এতদিনে সেই জীবন থেকে মুক্তি পেলাম। কিন্তু তোমার নামটাই তো জিজ্ঞেস করিনি, তোমার নাম কি? হ্যাঁ 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 হ্যাঁ, আরে আমিও তো ভুলে গেছি তোমার নাম জিজ্ঞেস করতে। আমি রমেন। তোমার নাম কি? আমি মালতী। এই মালতী, তোমার একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? তুমি নির্দ্বিধায় যে কোনো কথা বলতে পারো। তোমার জন্য আমি আজকে আবার আমার জীবন ফিরে পেয়েছি। আমি বলছিলাম, মানে কাল রাত থেকে আমাদের দুজনের মধ্যে তো বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে, কি বলো? তো তুমি আমাকে বিয়ে করবে? দেখো না,
ঠাকুমা কবে থেকে খালি বিয়ে কর করছে। তুমি আমায় বিয়ে করবে? তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি কি সুন্দর করে কথা বলো গো, আমারও তোমাকে খুব ভালো লেগেছে। চলো আমরা দুজন বিয়ে করে নিই। এরপর রমেন মালতীকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো। রমেনের ঠাকুমা মালতীকে দেখে খুব খুশি হলেন, আর তারপর থেকে তারা তিনজন সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।